স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আসলে আমি ওই পার্টিকুলারলি ফিফথ সেমিস্টারের জন্য দু একদিন ক্লাসটা একটু অফ রেখেছিলাম, কারণ এই ক্লাসটা আসলে তোমাদের সাথে আরো কয়েকজনের করার কথা, সেই জন্য একটু ওয়েট করছিলাম। আমরা হারমোনিক অসিলেটর পার্টটাকে করে দিয়েছিলাম। দেখো, এর আগে যে সমস্ত অ্যাপ্লিকেশনস গুলোকে করেছি, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কারো মাইক্রোফোন অন আছে, অফ করে দাও। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা ধরো অ্যাপ্লিকেশন হিসেবে মানে কোয়ান্টাম মেকানিক্সটাকে যে ধরনের সিম্পল সিস্টেম আমি অ্যাপ্লাই করতে পারি, তার মধ্যে আমরা পার্টিকুলার বক্স প্রবলেম এবং তার বিভিন্ন ভেরিয়েশনস গুলোকে দেখেছি। হারমোনিক অসিলেটর প্রবলেমটাও আমরা আগের দিন দেখেছিলাম। এবার আমাদের এখন যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ক্লাস দিতে হবে, সেটা বেসিক্যালি হচ্ছে প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেটস। ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেটস এটা নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথমেই যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ানটাকে ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেট সিস্টেম লেখা। তার সঙ্গে হচ্ছে তোমার আরো যেগুলো দরকার সেগুলো হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস গুলো তার মতো করে চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল তোমার যে নিউম্যান বাউন্ডারি কন্ডিশন, এখন সেটা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনে রিডিউস করে যাবে। এই ধরনের বেশ কিছু কিছু চেঞ্জ কিন্তু হতে হবে। এবং কিছু কিছু প্রবলেমস আছে, যে প্রবলেমস গুলো ন্যাচারালি কিন্তু তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করলেই ভালো। এবং সেই যে যে ধরনের সিস্টেম গুলো ধরো আছে তার মধ্যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, হ্যাঁ, রিজিড রোটার প্রবলেম, এই দুটো তো ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো সবাইরই প্রায় সিলেবাসের মধ্যে আছে এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি, এই দুটো জায়গা। হ্যাঁ, যেখানে তোমার অ্যাকচুয়ালি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে প্রবলেম গুলোকে সলভ করতে হবে। তাহলে আমরা আমাদের ওই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কয়েকটা লেকচার আমরা দেবো, যেখানে এমনি রিজিড রোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, এই দুটোই মূলত দরকার। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রিজিড রোটার প্রবলেমে যাওয়ার আগে যদি পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেমটা আমরা করে নিই আর কি, তাহলে কিছুটা সুবিধা হয় আর কি। ঠিক আছে? আর এই প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেখানে কার্টেসিয়ান থেকে কেমন করে পোলারে ট্রান্সফরমেশন হয়, বা অ্যাঙ্গুলার মোমেন্টাম যে জায়গাটা, হ্যাঁ, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কেমন হয়, হ্যাঁ, পোলার কোঅর্ডিনেট সিস্টেমই বা কেমন হয়, সেগুলো যখন কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হয় তখন সার্টেনলি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর গুলোকে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করে দেওয়া হয়। তাহলে সেই জায়গাটা আমি আর যাচ্ছি না। তাহলে আমরা বেসিক্যালি প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে প্রবলেমগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব সেটা হচ্ছে মূলত তিনটে প্রবলেম। একটা হচ্ছে তোমার পার্টিকেল rotating on a ring problem, rigid rotor problem, rigid rotor problem, অথবা তুমি এটাকে এইরকম ভাবে ভাবতে পারো, or particle rotating on the surface of a sphere। এইটা একই প্রবলেম, রিজিড রোটার প্রবলেম বা পার্টিকেল রোটেটিং অন সারফেস অফ এ স্ফিয়ার, সেইটা। আর হাইড্রোজেন অ্যাটম or হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন। তাহলে এই তিনটে প্রবলেম যেগুলো বেসিক্যালি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে, এই তিনটে প্রবলেম আমাদের অ্যাকচুয়ালি ভাবতে হবে। তাহলে আমরা শুরুটা করব পার্টিকেল রোটেটিং এর রিং দিয়ে, এবং এইটাকে বোঝার জন্য তার যে ব্যাকগ্রাউন্ড গুলো মানে হচ্ছে কেমন করে কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফরমেশন গুলোকে করতে হয়, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, এবং সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা যেটা যেটা ধরো আমার কাছে কারা কোয়ান্টাম মেকানিক্স পড়েছে, অ্যাপ্লিকেশনের তো পরের কথা, সেখানে সার্টেনলি আমি মেকানিক্সের মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়িয়েছি, এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে কেমন করে এল স্কয়ার এবং এল জেড অপারেটরটাকে তুমি জাস্ট কার্টেসিয়ান থেকে পোলারে ট্রান্সফরমেশন করবে আর কি, সেইটা মানে মূলত অ্যাকচুয়ালি
কেমন করে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আর কি, সেই যে অঙ্কটা মানে যেখানে কার্টিগান থেকে পোলারে ট্রান্সফরমেশন কেমন করে করতে হয়, মানে এক্স ওয়াই জেডটাকে আর থিটা ফাই এর টার্মসে কেমন করে লেখে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড কে কেমন করে তোমার ডেল ডেল আর ডেল ডেল থিটা ডেল ডেল ফাই এর ফর্মে লেখে, বা তার করসপন্ডিং সেকেন্ড ডেরিভেটিভ গুলো কেমন করে লেখে, সেই যে ব্যাকগ্রাউন্ড গুলো যারা করেছে আমি সেভারেল টাইমস করিয়েছি, এবং যারা আমার ক্লাস আগে করেনি তাদের জন্য আমি করসপন্ডিং ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম। আশা করছি তুমি দেখে নিয়েছো। ঠিক আছে, তো আমরা একদমই চলে আসছি এখানে পার্টিকেল রোটেটিং রিং প্রবলেমে সরাসরি চলে আসছি। হুম আর এমএসসির ছেলে যারা তাদেরকে আমি আবার একবার যখন কোয়ান্টাম মেকানিক্স পড়াচ্ছি তখন করাবো, তখন একবার আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে কার্টিগান থেকে পোলার ট্রান্সফরমেশন হয়, সেগুলো আবার করানো হবে, অঙ্কের মধ্যেও করানো হবে। হ্যাঁ, যাদের দরকার পড়বে বলবে, আমি ভিডিও এখন দিয়ে দেবো। কিন্তু আমি এখন আর ওই ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করছি না, ব্যাকগ্রাউন্ড গুলো মানে ফিফথ সেমিস্টারের ছেলেরা যারা ঠিক ঠিক ক্লাস করেছে অন্তত পক্ষে দুবার আমি করিয়েছি। ঠিক আছে, ওই ম্যাথামেটিক্স ফর ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিটনেস ট্রেনিং ফর ফিজিক্যাল কেমিস্ট্রি সেই হেডিং এ একবার করিয়েছি। হ্যাঁ, আর কোয়ান্টাম মেকানিক্স পড়ানোর সময় তো করিয়েছি আর কি। হ্যাঁ, বা তার সাথে যারা অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস আমার কাছে করে তাদের হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম করানোর সময় ওইসব জিনিসপত্রগুলোকে আবার বলা হয়েছে। সেজন্য এগুলো আমি আর রিপিট করছি না, আমি একদম সরাসরি প্রবলেম শেষ করতে চলে আসছি। তাহলে আজকে আমরা যেটাকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা মূলত এইটা, পার্টিকেল রোটেটিং ইন আ রিং প্রবলেম। আচ্ছা, তাহলে এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা আমি মূলত বলছি ফ্রি পার্টিকেল। এই ফ্রি পার্টিকেলটা বলতে না অনেকের আপত্তি থাকে। হ্যাঁ, ফ্রি পার্টিকেল মানে হচ্ছে যে পার্টিকেলটা ফ্রি, অর্থাৎ এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। এবার কেউ ভাবতেই পারে একটা পার্টিকেল যখন রোটেট করছে তাকে একটা মানে একটা পোটেনশিয়াল এনার্জি বা একটা রেস্টোরিং ফোর্স যদি না থাকে তাকে রোটেট করবে কেন? সেটা বেসিক্যালি মানে বাইরে থেকে যদি তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো তাতে সে কোনো একটা সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকা উচিত ছিল, কিন্তু সে ঘুরছে কেন? হ্যাঁ, সেখানে এই যে এই ফ্রি পার্টিকেলটাকে, এই ফ্রিটাকে নিয়ে অনেকের আপত্তি আছে। যাকে সেটা অসুবিধা কিছু নেই, কিন্তু স্ট্যান্ডার্ড বইয়ে লেখে বলে আমি জাস্ট লিখছি, ফ্রি পার্টিকেল rotating on a circular ring of fixed radius। এই পার্টিকুলার প্রবলেমটা আজকে আমরা আলোচনা করব। দেখো, আচ্ছা, এই প্রবলেমটা যখন তুমি করতে চাইছো মানে ব্যাপারটা এরকম জাস্ট ভাবা হচ্ছে, একটা সার্কুলার রিং আছে, যার রেডিয়াসটা হচ্ছে তোমার আর আর একটা এম মাসের পার্টিকেল, সে বেসিক্যালি এই সার্কুলার রিং এ তোমার ধরে রোটেট করছে। আচ্ছা, এমনিতে প্রবলেমটা কিন্তু একটা টু ডাইমেনশনাল প্রবলেম। তুমি যদি কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমের প্রবলেমটাকে দেখো, এই প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার টু ডাইমেনশনাল প্রবলেম। হ্যাঁ, কারণ তো একটা প্লেন এসে বেসিক্যালি রোটেট করছে না। তাহলে ইন কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম, কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম, ইট ইজ এ 2D প্রবলেম। আচ্ছা, তার জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি কেমন করে লিখবে? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন করে লিখবে? দেখো, এমরে যেভাবে লেখে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার। এটা আর যেহেতু পার্টিকেল ফ্রি মানে তার পোটেনশিয়াল এনার্জি জিরো, এখানে পোটেনশিয়াল যেটা আমি লিখলাম না, সাই এক্স ওয়াই, এটা হচ্ছে ই সাই এক্স ওয়াই। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বেসিক্যালি যদি ফ্রি পার্টিকেল রোটেটিং অন রিং প্রবলেমটা কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি সলভ করো, তাহলে তুমি এই জাস্ট এটা একটা টু ডাইমেনশনাল প্রবলেমের মতো বলে মনে হবে। সেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স স্কয়ার বাই ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার। আর ফ্রি পার্টিকেল মানে তার পোটেনশিয়াল যেহেতু জিরো, এটা সাই এক্স ওয়াই ইকুয়াল টু ই সাই এক্স ওয়াই। ঠিক আছে, এবারে সমস্যাটা হচ্ছে কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেম এই প্রবলেমটাকে সলভ করার, যে এখানে তো তুমি একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে তোমার দুটো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে, সেই দুটো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনকে বের করার জন্য তোমার দুটো বাউন্ডারি কন্ডিশন লাগে। তুমি কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে যখন
পার্টিকেল ইন এ 2D বক্স, মানে একটা স্কোয়ার বক্স, রেক্টাঙ্গেল বক্সে যখন তুমি প্রবলেমটাকে সলভ করেছিলে, সেখানে কিন্তু দেখো দুটো বাউন্ডারি কন্ডিশন লাগছিল, কিন্তু এই পার্টিকুলার কেসে দেয়ার ইজ নো প্রপার বাউন্ডারি কন্ডিশন। তো যদি প্রপার বাউন্ডারি কন্ডিশন না থাকে, তাহলে বেটার হচ্ছে যে এই পার্টিকুলার প্রবলেমটাকে তুমি যদি পোলারে সলভ করো, তাহলে কিন্তু তুমি প্রপার বাউন্ডারি কন্ডিশন পাবে। তার মানে এটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ইন কার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম there is no proper বাউন্ডারি কন্ডিশন। মানে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে দুটো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে, এবং সেই দুটো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বের করার জন্য দুটো বাউন্ডারি কন্ডিশন লাগে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই কার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এই প্রবলেমটাকে সলভ করার যেটা সমস্যা, সেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু কোনো প্রপার বাউন্ডারি কন্ডিশনসটা নেই। ঠিক আছে? আর এবারে প্রপার বাউন্ডারি কন্ডিশন যদি না থাকে, তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে কি, যদি প্রবলেমটা তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করো, তাহলে কিন্তু তোমার সমস্যাটা থাকবে না। সেই জন্য ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা কি? ট্রাইং সার্কুলার পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবারে যদি রেডিয়াসটা ফিক্সড হয়, when radius r is fixed, then in polar coordinate system টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হবে না, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম, আর ওই পার্টটা হয়ে যাবে 1/r স্কোয়ার ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। আর এখন তোমার ওয়েভ ফাংশনটা ফাই এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, এটা হবে হচ্ছে ই ইন্টু সাই ফাই। মানে এই যে জায়গাটা, যে যেখানে ডেল 2 বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল 2 বাই ডেল ওয়াই স্কোয়ার, এইটাকে তোমাকে এখন আর আর ফাই এর টার্মসে এক্সপ্রেস করতে হবে। কারণ আর থিটা বলে আমি এখানে আর ফাই লিখছি। মানে বেসিক্যালি যখন তুমি ধরো কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটাকে করছো আর কি 2 ডাইমেনশনে, তো এই একটা পার্টিকুলার পয়েন্ট যার কোঅর্ডিনেট তুমি একাধারে এক্স ওয়াই যেমন বলতে পারো, সেটাকে তুমি আর থিটা গেলে হবে, আর থিটা না করে আর ফাই বলছি। মানে এটা যদি এক্স ডিরেকশন হয়, এটা তোমার ওয়াই ডিরেকশন হয়, তাহলে sorry, এইটা ধরো, তাহলে এইখানে এই লেন্থটা হচ্ছে আর, আর এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার ফাই। তো এই কয়েনটা হচ্ছে আর ফাই, আর এমনিতে করলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। মানে ইউজুয়ালি আর থিটা লেখে, কিন্তু আমি আর থিটা নাই লিখে আর ফাই লিখছে, কারণ পরে যখন এই রিজিড ডোটার প্রবলেম বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবে, তখন দেখবে যে রেডিয়াল ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, সেটা ইউজুয়ালি লোকে ফাই দিয়ে লেখে, সেখানে আমি এটাকে ফাই দিয়ে লিখলাম। এইটা হলো এটা কখন সত্যি, মানে এখানে যেটা লিখেছে এটা কখন সত্যি, যখন আরটা তোমার কিন্তু ফিক্সড কোয়ান্টিটি। ঠিক, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাকে তুমি লিখতে পারো মাইনাস এইচ কস স্কোয়ার। তাহলে একটা মাস পয়েন্ট সে যদি একটা পয়েন্টের অ্যাবাউটে রোটেট করছে উইথ ডিস্টেন্স আর যদি হয়, তাহলে এম আর স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু সাই ফাই। তাহলে এইটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবং খেয়াল করো যেটা, যে এইটা দেখো আগে যেটা 2 ডাইমেনশনাল, মানে কার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ওটা 2 ডাইমেনশনাল প্রবলেম ছিল, এখন কিন্তু এটা আর যেহেতু ফিক্সড করে দিয়েছি, এটা কিন্তু একটা অ্যাপারেন্টলি একটা 1 ডাইমেনশনাল প্রবলেমে রিডিউস করে যাচ্ছে। তার মানে মানে 1 ডাইমেনশনাল প্রবলেম বা 1 কোঅর্ডিনেট প্রবলেম, যা খুশি তুমি বলতে পারো আর কি। তাহলে when r is fixed, then this equation becomes a single variable প্রবলেম। সেটা একটা সিঙ্গেল ভেরিয়েবল প্রবলেম, কিন্তু এটা তোমার রিডিউস করে, এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এই যে পার্টিকুলার প্রবলেমটা,
এই পার্টিকুলার প্রবলেমটা তুমি চাইলে একটুখানি ঘুরিয়ে লিখতে পারো। দেখো এটাকে লিখছো তুমি d2 psi phi by d phi square plus 2ei by h cos square into psi phi. This is actually equal to 0. মানে আমি কি করেছি না 2i এখানে গুণ করেছি, h cos square গুণ করেছি, মাইনাস হয়েছিল, বাঁদিকে নিয়ে এসে প্লাস হয়ে গেছে, বা এটা হয়ে যাচ্ছে তোমার d2 psi phi by d phi square প্লাস ধর এটাকে বললাম m square into psi phi equal to 0. এটা হলো তোমার 3 নম্বর ইকুয়েশন, যেখানে যেখানে 2ei by h cos square হচ্ছে m square হয়ে যাচ্ছে, অথবা পরে যদি তুমি এনার্জি ক্যালকুলেট করতে চাও তাহলে সে m এর উপর ডিপেন্ড করবে, সেটা হয়ে যাবে m স্কোয়ার h cos square by twice i. এটা হলো তোমার 3 নম্বর ইকুয়েশন। মানে এমনভাবে সাবস্টিটিউশন করছে, তুমি যদি m এর ভ্যালু পেয়ে যাও তাহলে সেখান থেকে কিন্তু তুমি এনার্জিটা পেয়ে যাবে, যেটা একটা m এর উপর তোমার ডিপেন্ড করে যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে ইকুয়েশনটা, ইকুয়েশন 2 বা ইকুয়েশন 3 যাই বলো না কেন, তাহলে ইকুয়েশন 3 এর কথাই বলছি। এই ইকুয়েশন 3 টা যখন তুমি সলভ করতে চাইবে, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাদের কিছু বাউন্ডারি কন্ডিশন লাগবে। এক্ষেত্রে দুটো বাউন্ডারি কন্ডিশন, মানে অ্যাকচুয়ালি বাউন্ডারি কন্ডিশন একটা হলেই চলবে, আর একটা হচ্ছে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া থেকে তুমি বের করে ফেলতে পারবে। মানে এক্ষেত্রে থেকে তোমার যেটা মানে তোমার বাউন্ডারি কন্ডিশনও বলতে পারো, অথবা সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া যেটা, সেটা বলা ভালো। মানে সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া মানে হচ্ছে আসলে ওয়েভ ফাংশনগুলো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হতে গেলে within the given domain the function must be finite, single valued, continuous with its continuous first derivative. তা সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া বেসিক্যালি বলছে যে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ওয়েভ ফাংশনে একটাই ভ্যালু থাকে। এবারে দেখো এক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি তুমি এটা 2π অ্যাঙ্গেল ঘুরিয়ে দাও, মানে ধরো এই যে এই ধরনের একটা প্রবলেম তুমি ভাবছো, এই ধরো এখানে যেটা বলছি, ধরো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ফাই বলি, হ্যাঁ, তাহলে একবার পুরো ঘুরে আসার পরেও যদি ফাই অ্যাঙ্গেল যায়, তাহলে কিন্তু একই পয়েন্টে এসে আমি অ্যাকচুয়ালি পৌঁছেছি। মানে তুমি ধরো এটা ইনিশিয়ালি ফাই অ্যাঙ্গেল ঘুরিয়ে এই পয়েন্টটা তুমি পাচ্ছ, এবার যদি একবার 2π প্লাস ফাই অ্যাঙ্গেল ঘোরাও তুমি একই পয়েন্টে গিয়ে পৌঁছাবে। তার মানে বেসিক্যালি দাঁড়াচ্ছে সাই 2π ফাই প্লাস ফাই ইকুয়াল টু তোমার বেসিক্যালি সাই ফাই। সাই 2π প্লাস ফাইটা হচ্ছে তোমার সাই ফাই। এইটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া, মানে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন অ্যাকসেপ্টেবল হতে গেলে এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করতে হবে। এটা কিন্তু একদম তুমি দেখতে পাবে যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে প্রবলেম করতে গেলে এই টাইপের ক্রাইটেরিয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটাকে তুমি মানে মানে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যেও ফেলতে পারো, অথবা সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়াও বলতে পারো, মানে এটাকে তোমার হতেই হবে আর কি। তার মানে বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে এই যে তোমাকে ইকুয়েশন থিটা, সরি নাম্বারিং গুলো, যেটা কথা যেটা হচ্ছে তোমাকে ইকুয়েশন থিটাকে সলভ করতে হবে সাবজেক্ট টু দ্য কন্ডিশন গিভেন ইন 5। মানে ইকুয়েশন থিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা হয়ে গেল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, একটুখানি অন্যরকম ভাবে লিখেছো আর কি, সেইটাকে সলভ করতে হবে সাবজেক্ট টু দিস কন্ডিশন। তাহলে এবার তার জন্য আমি যেটা করবো কি, মানে আমি যেটা বলছি যে উই হ্যাভ টু বলে দিই, উই হ্যাভ টু সলভ ইকুয়েশন 3 subject to equation 5. Yeah, we have to solve equation 3 subject to equation 5. Yeah? এবারে দেখো যেটা কথা হচ্ছে যে এই টাইপের ইকুয়েশন সলভ করা, আবার বলছি কিছু ব্যাকগ্রাউন্ড তো লাগবে কোয়ান্টাম মেকানিক্স পড়তে গিয়ে। এটা হচ্ছে আমাদের বইয়ে দেখবে যে যেটা ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, সেখানে কেমন করে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার তার স্ট্যান্ডার্ড টেকনিক লেখা আছে, আমি সেটা এখানে জাস্ট ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে বললাম কি লেট দ্য ট্রায়াল সলিউশন, এগুলো সব ট্রায়াল সলিউশন দিয়ে আমি ভাববো। সাই ফাইটা ধরে নাও এই ই টু দি পাওয়ার, এই ধরো তোমার আলফা ফাই, সাই ফাইটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা ফাই, এটা হচ্ছে ট্রায়াল সলিউশন। তাহলে এখান থেকে ডি সাই ফাই বাই
ডি ফাইটা যদি করো তাহলে কি হবে? এটা আলফা ই টু দি পাওয়ার আলফা ফাই। আর একবার ডেরিভেটিভ করে দাও, ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কোয়ার, সেটা কত হচ্ছে? আলফা ই টু দি পাওয়ার আলফা ফাই। এইটা মানে আমি এইটা এই ট্রায়াল ফাংশন হিসেবে এটা ধরেছি, ঠিক আছে? এবারে আমি যখন ইকুয়েশনটা দেখছি ৩ নম্বর ইকুয়েশন, এখানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ইনভলভড আছে। এখানে সেকেন্ড ডেরিভেটিভ এখানে কষে নিলাম এইটা। তাহলে ধরো এইগুলোকে যদি তুমি ৬ এর এ, এটাকে ৬ এর বি আর ৬ এর সি ইকুয়েশনের মতো করে ভাবো, ফ্রম ইকুয়েশন 3 and 6c কি পাচ্ছি? বাঁ দিকটা হচ্ছে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই প্লাস এম স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই, এইটা ইকুয়াল টু তোমার বেসিক্যালি 0। কারণ এই যে ইকুয়েশনটা আছে এখানে ডি টু সাই ফাই বাই ডি ফাই স্কোয়ার হচ্ছে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা ফাই, এম স্কোয়ার আছে, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আইদার ই টু দি পাওয়ার আলফা ফাই ইকুয়াল টু 0 or আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে এইটা যদি 0 হয়ে যায় তাহলে সাই ফাইটা তোমার 0 হয়ে যাচ্ছে। এটা দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন একটা সলিউশন, ট্রিভিয়াল দিকে ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন একটা সলিউশন হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। একটা ম্যাথামেটিক্যাল একটা সলিউশন হলো কিন্তু একটা ট্রিভিয়াল সলিউশন, এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। কারণ ওয়েভ ফাংশন যদি সর্বত্র তোমার 0 হয়ে যায়, তাহলে ওয়েভ ফাংশন 0 হয়ে গেলে তাহলে সেখান থেকে তুমি কিছুই বের করতে পারবে না তো, তাই না? আর পার্টিকেল যদি সত্যি ওখানে এক্সিস্ট করে তার সঙ্গে আসলে একটা ওয়েভ ফাংশন থাকবে। ওয়েভ ফাংশন সর্বত্রই 0 হয় তাহলে তো তোমার কিছুই লাভ হলো না। এটা তাই জন্য এইটা তোমার অ্যাকসেপ্টেবল না। তাহলে পড়ে রইল কি? আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস আই ইনটু এম। এটা বেরোলো। এটা হচ্ছে 7 নম্বর ইকুয়েশন। এবারে তাহলে therefore the general solution can be written as psi m phi টা a e to the power I m phi plus b e to the power minus I m phi। কারণ আলফার ভ্যালু প্লাস আই এম মাইনাস আই এম আছে। তা তুমি জানো একটা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে তার মানে আলফার ভ্যালু যদি প্লাস মাইনাস আই এম হয়ে যায় তাহলে সলিউশনটা কত হবে? সলিউশনটা ই টু দি পাওয়ার আলফা ফাই ছিল তো, ই টু দি পাওয়ার আই এম ফাই হবে বা ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই হবে। তাই দুটোই যদি সলিউশন হয় তখন জেনারেল সলিউশনটা তো সুপার পজিশন হয়ে যায়। এটা লিনিয়ার সুপার পজিশন প্রিন্সিপাল, এটা যে কোনো লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রেই সত্যি। এটা সব মানে অঙ্কের একটু ব্যাকগ্রাউন্ড তৈরি থাকবে, তুমি জানবে যে জেনারেল সলিউশনটা সবসময় এদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে হয়। সাই এম ফাইটা হচ্ছে এ ই টু দি পাওয়ার আই এম ফাই প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই। এটা আচ্ছা, এবারে একটা ব্যাপার দেখো, সেটা হচ্ছে এই যে তুমি এই যে জেনারেল সলিউশন গুলো নিচ্ছ এরকম ভাবছো, মানে তুমি ঠিক আছে এ আর বি তো লিনিয়ার কম্বিনেশন। ধরো তুমি যদি ব্যাপারটাকে এইরকম করে ভাবো যে ই টু দি পাওয়ার আই এম ফাই একটা সলিউশন আর ই টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই একটা সলিউশন, এইটা তুমি তাদের লিনিয়ার কম্বিনেশন নিচ্ছ। আচ্ছা, এবারে খেয়াল করো যে যদি আমি এরকম করতাম যে এই যে এমটা এম এর ভ্যালুটাকে যদি আমি সমস্ত ভ্যালু অ্যালাউ করি, ধরো এম এর ভ্যালু 0 অ্যালাউ করলাম, এটা তোমার 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এম এর ভ্যালু যদি +1 ধরো তুমি নাও, পজিটিভ কিছু নিলাম, ই টু দি পাওয়ার আই ফাই, এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই। আবার যখন এম এর ভ্যালু তুমি -1 নিয়ে নেবে, এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই, এটা ই টু দি পাওয়ার আই ফাই। ঠিক একই রকম ভাবে এটাকে যখন 2 নিচ্ছ, ই টু দি পাওয়ার 2 আই ফাই, এটা ই টু দি পাওয়ার -2 আই ফাই। এটা -2 নিলে ই টু দি পাওয়ার -2 আই ফাই, ই টু দি পাওয়ার +2 আই ফাই। তার মানে খেয়াল করো, এইখানটা খেয়াল করো, এইখানটা খেয়াল করো। যদি তুমি মানে একটা জিনিস অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আবার বলছি যে একটু ব্যাকগ্রাউন্ড পরিষ্কার না থাকলে এগুলো তোমার একটু বুঝতে অসুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে মানে কোয়ান্টাম মেকানিক্সে শুধুমাত্র লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন গুলোই না ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন গুলো তারা বেসিক্যালি সেম স্টেট রিপ্রেজেন্ট করে।
ধর আমি এরকম একটা বললাম তোমার সাইন এক্স আর 5 ইন্টু সাইন এক্স, তারা কিন্তু একই স্টেট রিপ্রেজেন্ট করবে। সাইন এক্স আর কস এক্স তারা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বলে তারা ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করবে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই, যেটা ইনফরমেশন হিসেবে আমি বলি যে অনলি লিনিয়ারলি independent function are accepted in quantum mechanics, হ্যাঁ, বা অনলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন ডিফারেন্ট স্টেট তোমায় রিপ্রেজেন্ট করবে এটা। তাহলে দেখো খেয়াল করে যে তুমি যদি এমন করো যে ইফ উই অ্যালাউ both positive and negative values of m including 0, then the general solution can be written as psi m phi, এইটা ধরো a e to the power i m phi im phi অথবা b e to the power minus im phi। দুটোই নেওয়ার দরকার নেই, দুটোই যদি নিয়ে না তাহলে সেম ফাংশন দুবার করে অ্যাপিয়ার করে যাবে। হ্যাঁ, সেখানে বেটার হচ্ছে যে তুমি যদি মানে আসলে চারটে অপশন ছিল এখানে, ধরো আইদার তুমি এমটাকে শুধু পজিটিভ নাও তাহলে ই টু দি পাওয়ার আই এম পাই, ই টু দি পাওয়ার মাইনাস আই এম পাই দুটোই নেবে, অথবা শুধু নেগেটিভ নাও তাহলে তুমি দুটো নেবে। যদি এম এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুটোই তুমি অ্যালাউ করো তাহলে আইদার প্রথমেরটা নাও নাহলে পরেরটা নাও। সেটা আমি লিখেছি যে যদি সমস্ত এম এর ভ্যালু তুমি অ্যালাউ করতে চাও তাহলে সাই এম ফাইটা আইদার এটা নিতে হবে অথবা এটা নিতে হবে। তাহলে আমি যেটা লিখছি যে উইদাউট লস অফ এনি জেনারেলিটি, লস অফ এনি জেনারেলিটি, সাই এম ফাইটা জাস্ট সিম্পলি নিচ্ছি এ ই টু দি পাওয়ার আই এম ফাই। তো সলিউশনটা আমি এই সলিউশনটা ধরো এখন নিলাম, মানে দুটোই নেওয়ার দরকার নেই, এখানে এম এর ভ্যালু পজিটিভ লিখে দুটোই কিন্তু অ্যালাউ করেই দুটোই অটোমেটিক্যালি চলে আসবে। যেটা হলো এটা ধরো ধরে নাও তোমার এইটা 8 নম্বর ইকুয়েশন, এটা ধরে নাও তোমার 9 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এটা সাই এম ফাইটা হচ্ছে এ ই টু দি পাওয়ার আই এম ফাই। আচ্ছা এবারে হচ্ছে যেটা মানে এটা উইদাউট ওই যে এই এক কথা এটা বলে দিলেও চলতো যে উইদাউট লস অফ এনি জেনারেলিটি এত কিছু না লিখে প্রথমেই লিখে দিতে পারতো সাই এম ফাই হচ্ছে এ টু দি পাওয়ার আই এম ফাই। এবারে কথাটা হচ্ছে যে আমরা তো ইউজুয়ালি যদি ধর এক্স ওয়ান আর এক্স টু তোমার সলিউশন হয়, সি ওয়ান এক্স ওয়ান প্লাস সি টু এক্স টু কে জেনারেল সলিউশন, সেটা তো নর্মালি লিখতে অভ্যস্ত আমরা, আমি সেরকম লিখবো না কেন, এভাবেই লিখবো। কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে দুটোই তোমার নেওয়ার দরকার নেই, এম এর ভ্যালু তুমি পজিটিভ নেগেটিভ দুটোই অ্যালাউ করো। দেখো এমটা তো এসেছে এনার্জি থেকে, এনার্জিটা কি এম স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম, অর্থাৎ এম স্কোয়ারের উপরে ডিপেন্ড যেহেতু করে সেখানে এটা প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান বা প্লাস টু বা মাইনাস ওয়ান এনার্জি তোমার একই দেবে। হ্যাঁ, সেটাই বলছি, সেখানে এম এর ভ্যালুটা তুমি মানে পজিটিভ নেগেটিভ জিরো সব তুমি অ্যালাউ করো, তাতে এনার্জি যেটা এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই টোয়াইস আই এটা হতে কোনো অসুবিধা হচ্ছে না। ইন প্রিন্সিপাল এম এর ভ্যালু তুমি সবকিছু নিয়ে নাও, সবকিছু নিয়ে নাও তাহলে দুটোই তোমার লেখার দরকার নেই, যে কোনো একটা নিলেই তোমার চলে যাচ্ছে। মানে আমি এখানে এ টু দি পাওয়ার আই এম ফাই নিয়ে স্টার্ট করছি, ইউজুয়ালি লোকে করে বলে, কেউ যদি বি টু দি পাওয়ার মাইনাস আই এম ফাই দিয়ে স্টার্ট করছে বেসিক্যালি কিন্তু একই জায়গায় গিয়ে পৌঁছায়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন। এবারে দেখো কতগুলো জিনিস। আচ্ছা এখানে এ আর এম এই দুটোকে তোমাকে বের করতে হবে। তাহলে এবারে বের করার জন্য তুমি শুরু করো ফ্রম দ্য সিঙ্গেল ভ্যালুডনেস ক্রাইটেরিয়া psi m 2 পাই প্লাস ফাই, সেটা হচ্ছে সাই ফাই এর সঙ্গে সমান হবে, আমি অলরেডি দেখিয়েছি। এবারে দেখো সাই এর এক্সপ্রেশন যদি এটা হয় তাহলে এটা আমি লিখতে পারি এ ই টু দি পাওয়ার আই এম
ফাই এর জায়গায় যে আমি 2 পাই প্লাস ফাই লিখবো, এদিকে যেমন a e to the power i m ফাই আছে। a বাদ চলে যাবে, e to the power i m ফাই বাদ চলে যাবে, তার মানে আলটিমেটলি পড়ে থাকবে e to the power i m into 2 পাই, এইটা ইকুয়াল টু 1 পাই। এটা e to the power i m 2 পাই। দেখো এখানে a কেটে যাচ্ছে, e to the power i m ফাই, e to the power i m ফাই বাদ চলে গেল, তারপরে রইলো e to the power i m into 2 পাই, সেটা বেসিক্যালি তোমার 1। আর এবারে এইটা যদি হয় তাহলে এটাকে তুমি লেখো cos 2 পাই m i sin 2 পাই m, এটা ইকুয়াল টু 1। এবারে একটা কমপ্লেক্স নাম্বারে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট সমান করতে হয়, ইকুয়াল পার্টের সঙ্গে ইকুয়াল, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট তোমার সমান করতে হয়। তাহলে সেটা কি হবে এখানে? তাহলে তাহলে এটা ইমপ্লাই করবে cos 2 পাই m, এটা ইকুয়াল টু 1। cos 2 পাই m, এটা হচ্ছে 1, and sin 2 পাই m, এটা হচ্ছে তোমার 0। এই যে, কারণ এই cos কন্টেনিং পার্টটা রিয়েল পার্টটা 1 আর ইমাজিনারি পার্টটা হচ্ছে তোমার 0। আর এবারে cos 2 পাই m টা 1 হতে গেলে তোমার m টা কত হতে হবে? m টা দেখো মানে cos 0 প্লাস 1 প্লাস 2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস ইত্যাদি ইত্যাদি। দেখো তুমি যখন cos 2 পাই করবে, 4 পাই করবে, বা উল্টো দিকে মাইনাস 2 পাই করবে, মাইনাস 4 পাই করবে, তখন সেটা 1 হবে। দেখেন m এর ভ্যালু এইটা হলো। আর এখান থেকে m এর ভ্যালু দেখো 0। আচ্ছা, যদি প্লাস মাইনাস হাফ করো তাহলেও কিন্তু এটা 0 হয়, কারণ m এর ভ্যালু যদি হাফ করে দাও তাহলে sin পাই সেটা হচ্ছে 0। তাহলে এটা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3/2 প্লাস মাইনাস 2 ডট ডট ডট। আর এবার কমন যেগুলো সেটাই তোমার নিতে হবে। মানে আমি যদি আলাদা করে এই সলিউশন আলাদা করে এই সলিউশন বলি, তাহলে এখান থেকে m ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 বেরোচ্ছে। আর এখানে m ইকুয়াল টু 0 প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3/2 প্লাস মাইনাস 2 এরকম ভাবে বেরোচ্ছে। তাহলে দিস ইকুয়েশন উইল বি স্যাটিসফাইড if m equal to 0 plus minus 1 plus minus 2 plus minus 3 মানে এই যে ইকুয়েশনটা কি স্যাটিসফাইড হবে কখন? হ্যাঁ, এইটা হবে। তার মানে কি হলো? তাহলে হেন্স দ্য সলিউশন ইজ psi m phi। এখন পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে এটা a e to the power i m phi হচ্ছে উইথ m equal to 0 plus minus 1 minus 2। তাহলে এই হচ্ছে এখন পর্যন্ত সলিউশনটা তোমার দাঁড়ালো। মানে আমি এইখানে জাস্ট a e to the power i m phi লিখেছিলাম, তাহলে m এর যে পসিবল ভ্যালুগুলো, m এর পসিবল ভ্যালুগুলো এখানে কিছু এখনো বলিনি 9 নম্বর ইকুয়েশনে। 10 নম্বর ইকুয়েশনে কিন্তু আমি m এর পসিবল ভ্যালুগুলোকে বলে দেবো। তাহলে এইটা হচ্ছে সলিউশন হচ্ছে। আর এখনো কিন্তু তোমার a এর ভ্যালুটাকে বের করা হয়নি। a এর ভ্যালুটা আমি বের করবো ফ্রম দ্য নরমালাইজেশন ক্রাইটেরিয়া। তাহলে কি করে? যে দেখো ফ্রম দ্য normalization condition, integral over all space psi m phi তার মডিউলাস স্কয়ার, this has to be equal to 1, তাই তো? আমাদের কেসে এটা 0 থেকে 2 পাই, a স্কয়ারটা বাইরে বেরিয়ে গেল, e to the power i m phi হলে তার কমপ্লেক্স কনজুগেট e to the power মাইনাস i m phi d phi, এটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। এই দুটো কেটে চলে গেল, তাহলে কি হলো? এটা a স্কয়ার ইন্টু 2 পাই ইকুয়াল টু 1, এটা হচ্ছে প্লাস মাইনাস 1 ওভার রুট ওভার অফ 2 পাই। আচ্ছা, আবার যেহেতু একটা ওয়েভ ফাংশনের আগে যদি একটা মাইনাস সাইন থাকে, ওয়েভ ফাংশনে কিচ্ছু পাল্টায় না, কারণ সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তুমি ধরো না সাই আর হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইম সাই, তারা তো সেম স্টেট রিপ্রেজেন্ট করে, কারণ তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমি যদি তোমার একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট এবার 1 বাই রুট ওভার 2 পাই নিলাম, আর আমি বলছি এখান থেকে তাহলে সাই এম ফাইটা একবার যদি 1 ওভার
প্লাস রুট ওভার অফ 2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই বলি, আর আরেকবার যদি সাই এম ফাইটা মাইনাস 1 ওভার রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই এরকম বলি, এই দুটো স্টেট কিন্তু একই স্টেট রিপ্রেজেন্ট করছে, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে এটার সঙ্গে -1 গুণ করলে পরেরটা পাওয়া যায়, তাহলে they correspond সেম স্টেট। তাহলে হেন্স আবার বলছি, হেন্স উইদাউট লস অফ জেনারেলিটি the acceptable and normalized solution is psi m phi টা হচ্ছে তোমার 1 by root over 2 pi to the power I m phi with m equal to 0 plus minus 1 plus minus, এইটা হচ্ছে তোমার ধরো 11 নম্বর। এই হচ্ছে তুমি সলিউশনটা পেয়ে গেলে। সাই এম ফাই হচ্ছে এ 1 বাই রুট ওভার 2 পাই টু দি পাওয়ার আই এম ফাই, এটা ঠিক আছে। আর এবারে নেক্সট চলে এসো এনার্জিটা। আর এনার্জি আইগেন ভ্যালুস দেখো, তোমার এনার্জি আইগেন ভ্যালুসটা হচ্ছে ই এমটা, সেটা তো জাস্ট অলরেডি করাই আছে, এম স্কোয়ার এইচ কত স্কোয়ার বাই টোয়াইস আই উইথ এম ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট, এটা তাহলে দেখো তোমার একটা জিনিস এখান থেকে খেয়াল করো, যে যখন তোমার এম এর ভ্যালু 0 তখন এনার্জিটা কিন্তু 0 বেরোচ্ছে, মানে এখানে কতগুলো জিনিস অবজার্ভ করো, তাহলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো, যখন m equal to 0 then এনার্জি E0 equal to 0, তাহলে এবারে যখন m equal to 0 সেটাই তো তোমার মানে এনার্জিটা কিন্তু m স্কোয়ারের উপরে ডিপেন্ড করছে, m এর ভ্যালু যখন 0 সেটাই তো তোমার লোয়েস্ট এনার্জি, এটা তার মানে এখান থেকে এটা বুঝতে পারছি যে এই পার্টিকুলার কেসে 0 পয়েন্ট এনার্জি কিন্তু 0 হয়। এখানে 0 পয়েন্ট এনার্জি কিন্তু 0, মানে এমনিতে কোয়ান্টাম মেকানিক্সে এরকম বলা হয় আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে, যে মোস্ট অফ দ্য কেসে 0 পয়েন্ট এনার্জি 0 হলে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে হচ্ছে না। তার কারণটা কি দেখো, না ব্যাপারটা হচ্ছে যে এই পার্টিকেলটা তো রোটেট করছে, এখানে রোটেট করছে, রোটেট করতে থাকবে। আর এবারে কথাটা হচ্ছে যে যদি এই যে 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয়, অ্যাজ E0 equal to 0 then L স্কোয়ার বাই টোয়াইস আই সেটা 0, কারণ এখানে এনার্জি তো রোটেশনাল কাইনেটিক এনার্জি, পুরো এনার্জি পোটেনশিয়াল ফ্রি পার্টিকেল তো পোটেনশিয়াল যদি 0, তার মানে পুরো এনার্জি রোটেশনাল কাইনেটিক এনার্জি, যদি 0 পয়েন্ট এনার্জি 0 হয় তাহলে L স্কোয়ার বাই টোয়াইস আই ইকুয়াল টু 0, তাহলে L স্কোয়ার ইকুয়াল টু 0, L ইকুয়াল টু 0, তার মানে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেল্টা L ইকুয়াল টু সিগমা L ইকুয়াল টু L স্কোয়ার অ্যাভারেজ মাইনাস L অ্যাভারেজ প্লাস স্কোয়ার রুট, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। আচ্ছা এবারে দেখো, ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা এল যদি আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় আর ডেল্টা ফাই যদি আনসার্টেনটি অ্যাঙ্গুলার পজিশন হয়, দিস হ্যাজ টু বি গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, এটা। আর এবারে পরিষ্কার বোঝা গেছে কিন্তু ডেল্টা ফাইটা তোমার ফাইনাইট কিছু হয় আর ডেল্টা এল যদি 0, তাহলে এটা গুণটা 0 হয়ে যাবে, যেটা কোনোভাবেই গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2 নয়, অর্থাৎ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাচ্ছে। যেটা কথা হচ্ছে যে যদি মানে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কিন্তু ভায়োলেট করা যাবে না, মানে ব্যাপারটা এটা হচ্ছে, সেটা হচ্ছে যে ইভেন ইফ delta L equal to 0, Heisenberg uncertainty principle may be satisfied if delta phi tends to infinity. দেখো ডেল্টা ফাই 0 হলে
সরি ডেল্টা ফাই ফাইনাইট হলে তার সঙ্গে 0 গুণ করে 0 হয়ে যাবে, কিন্তু ইনফিনিটির সঙ্গে তুমি যদি 0 গুণ করো সেটা কিন্তু 0 না হতে পারে। এটাই বলা হচ্ছে ইভেন ইফ ডেল্টা ইকুয়াল টু 0 হাইসেনবার্গ আনসাইন্ট মে বি স্যাটিসফাইড ইফ ডেল্টা ফাই টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা এবারে দেখো আমাদের কেসে কি হচ্ছে না, আমাদের কেসে ধরো লেটস আমি এরকম ভাবে ব্যাপারটাকে ভাবছি যে পার্টিকেলটা এইখানে থাকার কথা ছিল, ধরো না পার্টিকেলটা এইখানে থাকার কথা ছিল, তার বদলে কি হলো না পার্টিকেলটা দেখতে পাচ্ছ তোমার এইখানে চলে এসেছে, মানে যে যেখানে আসার কথা ছিল তার বদলে অন্য জায়গায় চলে গেছে, সেটাই হচ্ছে আনসার্টেনিটি মেজারমেন্ট ডেল্টা ফাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে ফাই, ধরো মানে এটা হচ্ছে ফাইতে ছিল, তাহলে এই তুমি ভেবেছিলে কি যে এই তুমি অ্যাঙ্গেলটা ঠিক ঠিক করে মাপছো, কিন্তু যদি অ্যাঙ্গেল মেজারমেন্টে বা অ্যাঙ্গুলার পজিশন মেজারমেন্টে একটা ভুল হয়ে থাকে, সেই ভুলটা যদি ডেল্টা ফাই হয় তাহলে ডেল্টা ফাই মানে কি এখানে পাওয়ার কথা তুমি এখানে পেয়েছো। আজ এবারে কথাটা হচ্ছে যে এইটা কিন্তু একবার ঘুরে গিয়েও সেই জায়গায় আসতে পারে, মানে যেটা ডেল্টা ফাই এইটা কিন্তু 2 পাই এন প্লাস ডেল্টা ফাইকে তুমি ভাবতে পারো, সেখানে হয় এনটা তোমার 1 2 3 করে মানে 0 থেকে 0 1 2 3 করে কিন্তু ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তার মানে দেখো এইটা কিন্তু মে টেন্ডস টু ইনফিনিটি ইফ এনটা টেন্ডস টু ইনফিনিটি, মানে আমি যেটা বলতে চাইছি যে এখানে থাকার কথা কিন্তু তোমার এখানে আছে, কিন্তু এবারে যদি এমন হতো যে একবার পুরো ঘুরে গিয়ে তারপর এখানে আছে, তার মানে কি যেটা ডেল্টা পাই সেটা বেশিটা 2 পাই প্লাস ডেল্টা পাই, তো দুবার ঘুরে যায় মানে 4 প্লাস ডেল্টা পাই, তো 10 বার ঘুরে যায় 25 প্লাস ডেল্টা ফাই, তার মানে এইটা ডেল্টা ফাইটা 2 পাই এন প্লাস ডেল্টা ফাই হয়, এনটা হচ্ছে তোমার আপ টু ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, যত বেশি বার ঘুরবে ডেল্টা ফাই এর ভ্যালু তত বেশি হতে পারে, তার মানে ডেল্টা ফাইটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত হতে পারে। হ্যাঁ, মানে এই পার্টিকুলার কেসে যেহেতু ইন আওয়ার কেস সত্যি কথা ডেল্টা ফাই টেন্ডস টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে, তাহলে হেন্স হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ নট ভায়োলেটেড। মানে এই যে 0 পয়েন্ট নাকি 0 হয়ে যাচ্ছে বলে তুমি জাস্ট ভয় পেয়ে ভাবলে বুঝে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে গেল, তা নয়। এই ধরনের কেসে যেগুলো রোটেশনাল সিস্টেম আর কি, যেখানে তোমার অ্যাঙ্গুলার পজিশনের আনসার্টেনিটিটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে, সেখানে কিন্তু তোমার ওই হাইসেনবার্গ আনসার্টেনিটি ভায়োলেটেড হবে না, কারণ ডেল্টা ফাইটা টেন্ডস টু ইনফিনিটি। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে দেখার দরকার আছে। আচ্ছা এবারে এক্ষেত্রে গাউস স্টেট ইজ নন ডিজেনারেট, কারণ ওখানে দেখো এনার্জিটা এম এর উপর নির্ভর করে, তো এম যখন 0 তো এনার্জি 0 হলো, কিন্তু যে কোনো বাকি এক্সাইটেড স্টেট মানে অল আদার excited states are ডাবলি ডিজেনারেট। অন্যান্য যে সমস্ত এক্সাইটেড স্টেট গুলো ডাবলি ডিজেনারেট কেন দেখো, কারণ খেয়াল করে দেখো যে এক্ষেত্রে ওয়েভ ফাংশনটা এম এর উপর ডিপেন্ড করে, কিন্তু এনার্জিটা এম স্কোয়ারের উপর ডিপেন্ড করে। মানে ধরো যদি আমি এম এর ভ্যালু একবার +1 নিলাম, একবার ধরো -1 নিলাম, তাহলে ওয়েভ ফাংশনটা ψ1 এটা হচ্ছে তোমার 1/√2π e⁻i⁵ এটা, আর এখানে ψ-1 এটা হচ্ছে 1/√2π e⁻i⁵ এটা, তাই না? এবারে দেখো যে যদি তুমি এনার্জিটাকে ক্যালকুলেট করো, এনার্জিটা +-1 প্রত্যেকের জন্যই কিন্তু h cos স্কয়ার বাই টুয়াইস আই, মানে m স্কয়ার h cos স্কয়ার বাই টুয়াইস আই। m এর ভ্যালু +1 হলো m স্কয়ার ইকুয়াল টু 1, মাইনাস হলো 1, সেখানে e প্লাস মাইনাস h cos স্কয়ার টুয়াইস আই। তার মানে ওয়েভ ফাংশন গুলো আলাদা, ψ1 ψ-1, কিন্তু এনার্জিটা একই, সেখানে এরা হচ্ছে ডাবলি ডিজেনারেট হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা নেক্সট হচ্ছে তুমি যদি স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস দেখো, ধরো আমি এটা ডেল্টা ই বলছি, ধরো এম থেকে m+1 লেভেলে গেল, তাহলে এনার্জি গ্যাপটা কত হবে? এম হলে সেটা হচ্ছে m স্কয়ার h cos স্কয়ার বাই টুয়াইস আই, আর m+1 হলে m+1 তার স্কয়ার h cos স্কয়ার বাই টুয়াইস আই -1, এটা এটা হয়ে যাচ্ছে কত 2m+1 ইন্টু h cos স্কয়ার বাই টুয়াইস আই। পরিষ্কার m বাড়লে স্পেসিংটা বাড়বে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে স্পেসিং বিটুইন টু
successive energy levels increases with increasing m. m বাড়ার সাথে সাথে spacing between two successive energy levels increases with increase in m. এটা তুমি দেখতে পাচ্ছ, মানে ব্যাপারটা হচ্ছে যদি ধরো এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, m ইকুয়াল টু 0, তার এনার্জিটা হয়ে যাচ্ছে তোমার 0, তারপরের লেভেলটা কিন্তু তোমার ডাবলি ডিজেনারেট, m এর ভ্যালুটা একবার হচ্ছে +1 একবার -1, প্লাস মাইনাস 1, এনার্জিটা হচ্ছে h cos স্কয়ার বাই টোয়াইস i। তারপরেরটা যখন তুমি করছো এটা আবার ডাবলি ডিজেনারেট, m ইকুয়াল টু +-2, এনার্জিটা দেখো হয়ে গেছে 5h cos স্কয়ার বাই টোয়াইস i এন্ড সো অন, এরকম করে বাড়ছে। মানে এর পরেরটা ধরো আরো বেশি এনার্জি, mটা হচ্ছে তোমার +-3 হলে এনার্জিটা 9h cos স্কয়ার বাই টোয়াইস i, এদিকে তুমি এনার্জি প্লট করছো। এটা মানে স্পেসিং গুলো আস্তে 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 কিন্তু তোমার বাড়ছে। তফাৎটা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে স্পেসিং এর গল্পটা হচ্ছে এরকম। আর এবারে এই যে পার্টিকুলার টাইপের প্রবলেম গুলো তুমি করছো, এই পার্টিকুলার প্রবলেম গুলো তুমি কোথায় ব্যবহার করতে পারবে? অ্যাপ্লিকেশন দেখো, অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার যখন এই মানে সাইক্লিক কনজুগেটেড পলিন যখন তুমি কনসিডার, সাইক্লিক কনজুগেটেড পলিন মানে ধরো বেঞ্জিন টাইপের যখন তুমি কনসিডার করো, বেঞ্জিনের ক্ষেত্রে বলা হয় না যে পাই ইলেকট্রনটা সে বেসিক্যালি সার্কুলারলি ঘুরছে রিং এর মতো, রিং কারেন্ট যেটাকে বলা হয় এটা, বা হয়তো মানে আরো অন্যান্য ক্ষেত্রেও তোমার হবে আর মানে আমি ধরো বেঞ্জিনটা একটা এক্সাম্পল হিসেবে বলছি আর কি। এটা এটা মানে অ্যাজিমশন এখানে তুমি ভাবতে পারো যে পাই ইলেকট্রন গুলো মানে ডিলোকালাইজ পাই ইলেকট্রন can be assumed to be free particle. So delocalized pi electrons can be assumed to be free particle, এটা which rotates in a circular ring, rotates on a circular ring. আমি এইরকম ভাবে মডেল করছি, যেমন লিনিয়ার কনজুগেটেড পলিন তাদেরকে পার্টিকেল ইন এ বক্স দিয়ে মডেল করা হয়। এর সাইক্লিক কনজুগেটেড যে মানে সাইক্লিক কনজুগেটেড যে পলিন যারা, যেমন ধরো অ্যারোমেটিক সিস্টেম বেঞ্জিন বা ইত্যাদির ক্ষেত্রে আর কি, তাদের ক্ষেত্রে তুমি এটাকে জাস্ট একটা ডিলোকালাইজ পাই ইলেকট্রনস গুলোকে তুমি পার্টিকেল মানে ফ্রি পার্টিকেল রোটেটিং ইন সার্কুলার রিং এরকম করে তুমি ভাবতে পারছো। ঠিক আছে, ভালো। আর এবারে দেখো তুমি জাস্ট এক্ষেত্রে মানে ফর বেঞ্জিন নাম্বার অফ পাই ইলেকট্রনস কতগুলো, নাম্বার অফ ডিলোকালাইজ পাই ইলেকট্রনস কতগুলো, বেসিক্যালি তোমার 6টা। 6টা ইলেকট্রন যখন ভর্তি হবে, দেখো 6টা ইলেকট্রন ভর্তি হবে, তোমার এইখানে 2টো ইলেকট্রন ভর্তি হবে, এখানে 2টো হবে, এখানে তোমার 2টো হবে। তবে এখান থেকে তুমি তোমার এনার্জিটাকে বের করতে পারবে। ঠিক আছে, এখান থেকে তুমি তোমার এনার্জিটা কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা সবসময় বুঝতে হবে যে ইলেকট্রন যখন ভর্তি হবে, ইলেকট্রন যেহেতু ফেরমিয়নস, সে আউয়া প্রিন্সিপাল, হুন্সু আর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনেই ভর্তি হবে, গ্রাউন্ড লেভেলটা আগে ভর্তি হচ্ছে। এবার এখানে তোমার যখন ডিজেনারেসি চলে আসবে, প্রথমে একটা একটা করে ভর্তি হবে, স্পিন পেয়ারিং উইল হ্যাপিয়ার অনলি আফটার হাফ ফুল সিচুয়েশন। এবং এক জায়গায় যখন যদি ইলেকট্রন থাকবে, একজন আপ স্পিনে থাকতে হবে, একজন তোমার ডাউন স্পিনে থাকতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি মানে ইলেকট্রনটা এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড হবে। এবারে তুমি যদি এই পার্টিকুলার কাছে হোমোলোমো এনার্জিটা বের করতে চাও, তাহলে কি হবে এক্ষেত্রে? ধরো ডেল্টা ইটা তুমি ক্যালকুলেট করতে চাইছো, এটা বেসিক্যালি এনার্জি ফর দা lowest unoccupied molecular orbital minus E for the highest occupied molecular orbital, মানে এটা হচ্ছে লুমো, এটা হচ্ছে হোমো। এই যে গ্যাপটা এই পার্টিকুলার কেসে কত, সেটা 3h cos স্কয়ার বাই টোয়াইস i এইটা,
আচ্ছা, এবারে যদি ল্যামডা ম্যাক্সটাকে বের করতে চায় তাহলে এই সি বাই ল্যামডা ম্যাক্স মানে লোয়েস্ট এনার্জি ট্রানজিশনের জন্য যে ওয়েভলেন্থ সেটাই ম্যাক্সিমাম হয়, এই সি বাই ল্যামডা ম্যাক্স সেটাই পার্টিকুলার কেসে কি তাহলে সিএইচ স্কোয়ার বাই 8 এইচ ক্রস, যেহেতু এইচ ক্রস হচ্ছে এইচ ওভার 2 পাই, এইচ ক্রস স্কোয়ার মানে কি এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, তার মানে 8 পাই স্কোয়ার আই, 8 পাই স্কোয়ার আই। তাহলে সেখান থেকে তুমি ল্যামডা ম্যাক্সটাকে ক্যালকুলেট করছো কেমন করে দেখো, এটা হচ্ছে তোমার একটা এইচ কেটে চলে গেল, তাহলে 8 পাই স্কোয়ার আই সি বাই সি এইচ। এইটা হচ্ছে তোমার বেঞ্জিনের জন্য, এটা বেঞ্জিনের জন্য তোমার ল্যামডা ম্যাক্সের এক্সপ্রেশন তুমি পেয়ে যাচ্ছে। সিমিলারলি অন্যান্য ক্ষেত্রেও তুমি এই ল্যামডা ম্যাক্সের ভ্যালুটাকে তুমি বের করতে পারবে, ঠিক আছে? অন্যান্য ক্ষেত্রে তুমি ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা অন্যান্য সিস্টেমের ক্ষেত্রে তুমি বের করতে পারবে। আচ্ছা, এবারে যেটা কথা যে এই যে এক্ষেত্রে একটা জিনিস করতে হয় যে তোমার ধরো তুমি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH 1 3 5 হেক্সাট্রাইন, ঠিক আছে? 1 3 5 হেক্সাট্রাইন, এই যে সিস্টেম, এইটাকে তুমি মডেল করো অ্যাজ পার্টিকেল ইন এ বক্স প্রবলেম হিসেবে করে তার ক্যালকুলেট ইটস এনার্জিটাকে ক্যালকুলেট করো। আর উল্টো দিকে ধরো এর যে করসপন্ডিং সাইক্লিক পার্টটা বেনজিন, মানে এটা হচ্ছে 135 হেক্সাটাইন হচ্ছে এর ওপেন চেইন অ্যানালগটা, আর সাইক্লিকটা হচ্ছে বেনজিন। এইটাকে তুমি মডেল করছো অ্যাজ ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ রিং, এটা ক্যালকুলেট এনার্জি, এক্ষেত্রে এনার্জিটা ক্যালকুলেট করলে। আর এবারে তুমি দেখো যে যদি এমন হয় যে ইফ এই যে এনার্জি ডিফারেন্সটা, যেটা বেসিক্যালি এনার্জি ফর দ্য সাইক্লিক মাইনাস এনার্জি ফর দ্য অ্যাসাইক্লিক বা লিনিয়ার যাই বলো না কেন, এই যে ডিফারেন্সটা যদি তোমার কম হয়, এটা এটা কিন্তু কম হয়, তার মানে কি সাইক্লিকটা বেশি স্টেবল, তখন তুমি কি বলবে দেন দ্য সাইক্লিক কনজুগেটেড যে পলিইনটা ইজ অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক বলার একটা রাস্তা হচ্ছে এইটা, যে যদি তোমার ওপেন চেইন অ্যানালগ ধরনের সাইক্লিকটা হচ্ছে বেশি স্টেবল হয়ে যায়, বেশি স্টেবল হয়ে যায় মানে এই এনার্জি গ্যাপটা করলে হচ্ছে তোমার লেস দ্যান জিরো হবে, তখন সেটাকে তুমি বলবে অ্যারোমেটিক। আর যদি এটা গ্রেটার দ্যান জিরো হয় তাহলে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। এটা যদি এটা যদি তোমার ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে হচ্ছে নন অ্যারোমেটিক। বেঞ্জিন যেমন অ্যারোমেটিক হলো, তেমন যদি ওয়ান থ্রি মানে বিউটাডাইন হতো, সাইক্লো বিউটাডাইন হতো, তাই অ্যান্টি অ্যারোমেটিক হতো। আবার যদি অক্কাটেট্রাইন হতো তাহলে সে নন অ্যারোমেটিক হতো। তার মানে এই যে অ্যারোমেটিসিটি, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তুমি এইরকম ভাবে মডেল করতে পারো, পার্টিকুলার বক্স মডেল দিয়ে লিনিয়ার টাকে ভাবছো, আর তোমার এটাকে মানে সাইক্লিকটাকে তুমি জাস্ট ওই মানে পার্টিকেল রোটেশনের রিং দিয়ে মডেল করছো, তাহলে সেইখান থেকে কিন্তু তুমি জাস্ট অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক ও নন অ্যারোমেটিক, এটা একটা ক্রুড মডেল, কিন্তু যাকে এই মডেলটা তুমি করতে পারো। মানে তুমি দেখবে আমাদের ওই মানে বইয়ে যেখানে হুকেল থিওরি আছে, হুকেল থিওরির আগে না তোমার ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি বলে একটা থিওরি আছে আর কি। মানে এই যে যেটা আমি করলাম সেটা বেসিক্যালি ফেমো থিওরি আর কি একে বলা হয়। মানে বেসিক্যালি ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি, FEMO, ফেমো থিওরি। মানে এরপরে সাডেনলি তো হুকেল থিওরি আসে।
হুকেল থিওরি তো ঠিক আছে, এটা অনেক বেটার থিওরি। বেটার থিওরি। ফেমো থিওরির তুলনায় এটা বেটার থিওরি। এই যে আমি এখানে যেটা বললাম যে, ধরো এমনি হুকেল থিওরি দিয়ে তুমি তো বুঝতে পারো যে কোন একটা কম্পাউন্ড এই 4n+2 রুল এটাকে কাজে লাগিয়ে কোন একটা কম্পাউন্ড সে অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক তার একটা রুল আছে, এম্পিরিক্যাল রুল আছে বা গেস থিওরি আছে আরকি। এটা অনেক বেটার থিওরি। কিন্তু হুকেল থিওরির আগে মানে ওই সমসাময়িক সময়ে, হ্যাঁ? যখন এইটাকে করা হতো যে লিনিয়ার কনজুগেটেড পলিনোমিয়াল ক্ষেত্রে ফি ইলেকট্রনটাকে তুমি পার্টিকুলার বক্স মডেল দিয়ে রাখো। আর এটাকে সাইক্লিকটাকে তুমি জাস্ট পার্টিকে রোটেটিং ইন এ সার্কুলার রিং এটা দিয়ে ভাবো। সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কার ক্ষেত্রে কোনটা বেশি স্টেবল হচ্ছে বা স্টেবল হচ্ছে না। সেখান থেকে তুমি একটা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক গেস পেতে পারো। পরে যখন হুকেল থিওরি শিখবে তখন দেখবে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি ছিল না, হুকেল থিওরি অনেক বেটার থিওরি। কিন্তু হুকেল থিওরির প্রচুর লিমিটেশন আছে। সেখান থেকে তোমাকে আবার ফার্দার আরো বেটার জায়গায় মানে আরো বেটার থিওরি তোমাকে নিয়ে আসতে। হুকেল থিওরি একটা সেমি এম্পিরিক্যাল থিওরি আরকি। সেখানে ঠিক আছে অনেকটা বুঝতে পারা যায় কোয়ালিটেটিভলি, কিন্তু সব দিকটা বুঝতে পারা যায় না। সেরকম না। এটা ঠিক আছে? তাহলে দেখো এই হচ্ছে মোটামুটিভাবে তোমাদের পার্টিকেল রোটেটিং ইন এ রিং প্রবলেম নিয়ে যে কথাগুলো বলতে হয় সেইগুলো। আর সেটা আমরা বললাম যে তোমার এটা ওই কারো সিলেবাসে থাকে, কারো সিলেবাসে থাকে না। কারো সিলেবাসে না থাকলেও অত ভাবার দরকার নেই। এটা অ্যাকচুয়ালি ১ম এ করা দরকার। কারণটা কি? যে তুমি পরে যখন রিজিড রোটার প্রবলেম বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম দেখবে, তখন দেখবে যে রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে এই যে ফাই পার্টের যে সলিউশনটাকে করেছি না? এরকম একটা সলিউশন তুমি পাবে, তার সঙ্গে আরেকটা থিটা পার্ট আছে। তার একটা এক্সট্রা সলিউশন থাকবে। থিটা পার্ট আর ফাই পার্ট গুণ করে তুমি রেজাল্টেন্টটা পাবে। আবার ঠিক একই রকম করে যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবে, তখন রেডিয়াল পার্ট আছে, থিটা ডিপেন্ডেন্ট পার্ট একটা আছে, ফাই ডিপেন্ডেন্ট পার্ট একটা আছে। ফাই ডিপেন্ডেন্ট পার্টটা কিন্তু এক্সাক্টলি একই রকমের। তার মানে যেটা কথা হচ্ছে যে আমরা যেভাবে পড়াচ্ছি, এই পড়ানোর অ্যাপ্রোচটা যদি তুমি দেখো, সেটা হচ্ছে যে আমরা মানে ধরো এই ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ রিং, এর থেকে কমপ্লিকেটেড হবে হচ্ছে রিজিড রোটারটা। কারণ এক্ষেত্রে শুধুমাত্র ফাইটা ভেরিয়েবল, এক্ষেত্রে তোমার থিটা ফাই দুটো ভেরিয়েবল। এক্ষেত্র থেকে এখান থেকে আবার বেশি কি হবে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বেশি টিপিক্যাল হবে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। আমরা তাহলে এইরকম ভাবে পড়বো আর কি, বটম ডাউন অ্যাপ্রোচ। আর কেউ আবার উল্টো দিকে পড়তে চায়, উল্টো রকম ভাবেও পড়ে যে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা দিয়ে স্টার্ট করলো, তা সেখান থেকে একটা পার্ট সার্টেনলি মানে আর পার্টটাকে বাদ দিলে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা বেশি রিজিড রোটারের মতো। আবার রিজিড রোটার থেকে থিটা পার্টটাকে বাদ দিলে সেটা হচ্ছে তোমার পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেমের মতো। তার মানে তুমি জাস্ট টপ আপ অ্যাপ্রোচও করতে পারো বা বটম ডাউন অ্যাপ্রোচও করতে পারো আরকি। হ্যাঁ, আমি বেসিক্যালি টপ আপ অ্যাপ্রোচে করছি। হ্যাঁ, মানে বেসিক্যালি ছোট সহজ থেকে কঠিন মানে কঠিনতর থেকে কঠিনতমর দিকে যাওয়ার চেষ্টা করছি আরকি। হ্যাঁ, এটা রিভার্স হইতেও কিন্তু কেউ ভাবতে পারতো আরকি। মানে আমি এই পার্টিকুলার প্রবলেমটাকে করে ফেললাম। রিজিড রোটার প্রবলেম যখন করব, আসলে রিজিড রোটার হাইড্রোজেন অ্যাটম তোমার হারমোনিক অসিলেটর এই প্রবলেমগুলো সব ক্ষেত্রেই যেটা সুবিধা সেটা হচ্ছে কোনোটারই মানে বিএসসি লেভেলে কোনোটারই সলিউশন সিলেবাসে নেই। হ্যাঁ? মানে আমি যে সলভ করে পাই এটাকে বলে দিলেই চলে। এখানে যেমন পার্টিকেল রোটেটিং রিংটা এক্সাক্টলি সলভ করা সহজ বলে আমি করলাম। রিজিড রোটারের ক্ষেত্রে ততটা সহজ হবে না। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে তত সহজ হবে না। কিন্তু সবকটাই এক্সাক্টলি করতে পারা যায়। কিন্তু বিএসসি লেভেলে ওই সলিউশন গুলো সবসময় আউট অফ সিলেবাস থাকে। এমএসসি লেভেলে সেটা তখন তোমাকে সলিউশন গুলোকে করতে হবে। আমি এখানে বিএসসি ছেলেরা যেহেতু ইনভলভ আছে, আমি বিএসসির জন্য জাস্ট এই মানে এরপরে যখন রিজিড রোটার করব দেখবে খুব ইজিলি তোমার ব্যাপারটা ঠিক করে হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা আসবো, মানে আমরা ওই বেশ কিছু ক্লাস একটু ছোট ক্লাস নেবো। মানে একেকটা দিন একেকটা জিনিস করবো আরকি। কোনটা ১ ঘন্টা, কোনটা ১ ঘন্টা ১০ মিনিট এরকম ভাবে ব্যাপারটাগুলো সাজানো আছে আরকি। হ্যাঁ? তাহলে আজকে আবার ডিজিটোটা শুরু করবো একটা অন্য প্রবলেম। আবার নতুন করে ব্যাপারটা বোরিং করার আগে আমরা একটু বেশি ক্লাস নেবো, কিন্তু ওই ১ ঘন্টা করে কয়েকটা ক্লাস নেবো আরকি। তাতে যেটা হচ্ছে ওই রেকর্ডিংটা হতেও সুবিধা হচ্ছে আরকি। কেননা ১ ঘন্টার বেশি আ কিভাবে রেকর্ড করা যাবে সেইটা ঠিক অ্যাকচুয়ালি বুঝতে পারা যাচ্ছে না। মানে এমনি করা যাবে না সেরকম না। ১ ঘন্টা নিয়ে নিলাম, তারপরে একটুখানি আবার নতুন করে পাওয়ার সফটটাকে জাস্ট স্টার্ট করে আবার নতুন করে ১ ঘন্টা নিলাম। তার মানে একটা ক্লাসের জন্য তোমার ২ টো ছোট ভিডিও হবে। ভিডিওগুলো যদি না জোড়া হয়। এখন তা না করে আমরা ওই অ্যারাউন্ড ১ ঘন্টার মতো করে এখন ক্লাস নিচ্ছি। মানে এটা প্রত্যেকদিন নিলাম। হ্যাঁ? তাতে করে তোমার যেটা সুবিধা হবে যে তোমার ওই ভিডিওটা ঠিক করে তোমার থাকবে আরকি। তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখবো। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে রিজিড রোটার প্রবলেম নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা এখানে ইতি টানছি। এন্ড অফ
লেকচার 1। এবারে বলো তোমাদের যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলে নাও।